পেহেলগাম হামলার পর ভারত যে প্রতিশোধ নেবে তা দেশের ভেতরে এবং বাইরে অনেকের দৃঢ় বিশ্বাস। তবে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর বদলা কিভাবে নেবে ভারত তা অবশ্য সময় বলবে। বিগত কয়েকদিন ধরে আমাদের এই বিশেষ টক শো সিরিজে আমরা সমাজের বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এটা অনুমান করেছি যে পাকিস্তানকে যোগ্য শাস্তি দিতে চাইছে দেশের মানুষ। তাই যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপর সামরিক আক্রমণ চালাতে পারে ভারত, এমনটা শুধু ভারতবাসীদের নয়, সংশয় কিন্তু গোটা বিশ্বে। তবে এটাও বাস্তব, পেহেলগাঁও হামলায় সন্ত্রাসের ধরন অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। পর্যটকদের ধর্ম জেনে কেন হত্যা করা হলো, এতে সন্ত্রাসবাদীদের কি মোটিভ থাকতে পারে? পেহেলগাঁও হামলার পর ৩৭০ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে। এই হামলা কাশ্মীরের পর্যটন শিল্পকে কতটা ব্যাকফুটে ঠেলে দিল, এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পেহেলগাঁও হামলা কিভাবে হবে বদলা, এই সিরিজের বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মায়া মুখোপাধ্যায়। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎবাবু, প্রথমে আপনার কাছে যেটা জানবো এবং সবার কাছে আমি একই প্রশ্ন জানতে চাইছি যে এই যে পেহেলগাঁও হামলা, ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম জেনে জেনে হত্যা করা হলো, কিভাবে দেখলেন ব্যাপারটাকে? এবং এই ঘটনার প্রায় ১৩-১৪ দিন হয়ে গেল, কি মনে করছেন এই হামলার মূল মোটিভ কি ছিল বলে আপনার মনে হয়? প্রথম বলছি, এখানে যে পদ্ধতি আপনি সঠিক বলেছেন, যে পদ্ধতিতে ধরুন বিভিন্ন মাওবাদী হামলা, বিভিন্ন রকমের হামলা আমরা দেখে থাকি, কাশ্মীরেও এর আগেও দেখেছি বিভিন্ন রকমের হামলা, দেশের অন্য জায়গাতেও হয় বিভিন্ন রকমের হামলা, কিন্তু এবারের হামলাটা আমাদের সবার মনে বেশি আঘাত করেছে একটাই কারণে, এখানে যেভাবে মানে যে পদ্ধতিতে মারা হয়েছে, বেছে বেছে আপনার যেটা বললেন হিন্দুদের, তারপরে ওদের আনড্রেস করে, মানে মানে এটা কুৎসিততম মানে হত্যাকাণ্ড যেটা বলা যায়। তো সেই জায়গাতে এটা এটা এত জঘন্য যে এটা যেভাবে নিন্দা করা যায় তাই কম এটার জন্য। এবং এই কারণেই আপনি বলতে পারেন যে সমগ্র আমাদের দেশের সব লোক, সেটা শুধু হিন্দু না, হিন্দুরা তো বটেই, আপনার আমাদের যারা মডারেট মুসলিম বলতে পারেন, যারা ডেভেলপমেন্ট চায়, যারা চাইছে যে কাশ্মীর আবার জায়গাতে আসছে, ২ কোটির উপরে পর্যটক 24-এ গেছে, এই বছর ২ কোটির উপরে চলে গেছে অলরেডি পর্যটক। এই রকম একটা স্থিতিশীল পরিস্থিতি যেখানে হিন্দু মুসলমান সব এক হয়ে সুন্দরভাবে বসবাসের একটা পরিবেশ তৈরি হচ্ছে, তখন মানে এইরকম একটা হামলা, এটা কিছুতেই টোটালি অনভিপ্রেত, কিছুতে অ্যাকসেপ্ট না। এই জন্য আমরা কোনো সময় দেখিনি আমাদের এই ফারুক আবদুল্লাহ, যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অনেক বছর ছিলেন, উনি পর্যন্ত বললেন যে পাকিস্তানকে মানে পাকিস্তানের সঙ্গে উনি সবসময় কিন্তু ডায়ালগের কথা বলতেন, কিন্তু এখন উনি বললেন যে না, লাতুকি ভূত বাথরুমে নেই মানতে, এই কথাটা ডায়ালগে হবে না। তো মানে ও কতটা, আমি বললাম যে কতটা মানে শুধু হিন্দুরা না, মুসলমানদের ভেতরেও এটা কতটা দাগ কেটেছে, এটা হচ্ছে এই ঘটনাটা। এখন হচ্ছে কি, এটার এগেইনস্টে ভারত কি অ্যাকশন নেবে, ভারতের অ্যাকশন নেওয়াটা বা এটার পিছনে কারণটাই বা কি? আমি যতটুকু বুঝতে পেরেছি যেটা কারণটা, এটা এটা যেমন পাকিস্তানের মানে অত্যন্ত দুর্বল অর্থনীতি, নিজস্ব ইন্টারনাল কনফ্লিক্ট, এদিকে আপনার বালুচিস্তান নিয়ে প্রবলেম, নিজেদের ভিতরে জল নিয়ে প্রবলেম, দেশের অভ্যন্তরীণ নানান সমস্যা রয়েছে পাকিস্তানে। আপনার ইমরান খান যথেষ্ট মেজরিটি নিয়ে ইলেকশন ইয়ে করেছিল, পেয়েছিল, ক্ষমতা থেকে চিটিং করে ইয়ে করা হচ্ছে, ওকে ক্লোজ করার চেষ্টা করা হচ্ছে। আজকে দেখলাম সর্বদলীয় মিটিং ইমরান খানের পিটিআই পার্টি বয়কট করলো পাকিস্তানে। মানে কি, এগুলো রিফ্লেক্ট করছে ওদের ভেতরে বালুচিস্তানে কিরকম অ্যাটাক হয়েছে সৈন্যবাহিনীর উপরে, এখানে আপনার পিউকেতে প্রবলেম চলছে, হ্যাঁ, এটা গিলগিটে প্রবলেম চলছে, মানে ওদের ইন্টারনেট সব জায়গাতে প্রবলেম। এগুলো থেকে মানে অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য
এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, পাকিস্তানের জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর উপরে চূড়ান্ত রকমের বীতশ্রদ্ধা এখন, এবং সেই সঙ্গে গভর্নমেন্টের উপরেও যেভাবে সরকার চলছে। বিশেষ করে যত ইয়ং জেনারেশন বাড়ছে, আমরা বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এগুলোতে পরিষ্কার উঠে আসছে যে ওরা এই যে এইভাবে সরকার চালানো চাইছে না, ওরা ইন্ডিয়ার মতো করে চাইছে, গণতান্ত্রিক পদ্ধতিতে, ডেভেলপমেন্টাল। আমরা এই সেনাবাহিনী গণতান্ত্রিক পদ্ধতি হলো পাকিস্তানের যে টোটাল যে ক্ষমতাটা, পাওয়ারটা পাকিস্তানের বেসিক্যালি বলা হয় আর্মির হাতে রয়েছে। সেখানে পাকিস্তান জন্মলগ্ন থেকেই পাকিস্তানের টোটাল পাওয়ারটাই আর্মির হাতে আছে, এবং আর্মির হাতে থাকতে থাকতে আর্মির যে বড় বড় অফিসাররা, হ্যাঁ, বড় বড় অফিসাররা ওরা মানে যত রকমের সুখভোগ বলতে পারেন যে আরাম আয়েশের জীবন কাটাচ্ছে, এবং এটার আক্রোশ আমরা কিছুদিন আগে দেখেছিলাম। হ্যাঁ, মানে ধরুন না 6 মাস 9 মাস হবে মনে হয়, যে বিভিন্ন আর্মি অফিসারদের ঘর মানে অ্যাটাক করেছিল সাধারণ জনগণ গিয়ে। তো এটা রিফ্লেক্ট করে কি, ওরা যে আর্মিরা ওরা পুরো পয়সার টোটাল যে ওদের বাজেটের পুরো পয়সার একটা মেজর পার্ট আর্মি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের অ্যাকচুয়ালি বাজেট প্রভিশন, ওদের যে জিডিপি, ওদের এই জিডিপি আমাদের ইন্ডিয়ার জিডিপির 1/10 থেকেও কম। ওদের এখন জিডিপি গ্রোথ যেটা এখন প্রজেক্ট করা হচ্ছে 2.4%, ইন্ডিয়া 6.5% এর উপরে। তো এই জায়গাতে ওদের সামনে কোন রকমের আপনার মানে ইয়ে নেই, মানে কোন রকমের হোপ নেই। তার উপরে এই জিডিপির একটা মেজর অংশ চলে যাচ্ছে আর্মিরা নিজেদের খাতে, বিশেষ করে আর্মির অফিসার র্যাঙ্কের ওরা। তো ওই জায়গাতে এইগুলো দিকে জনসাধারণের যে আক্রোশটা, আক্রোশটা থেকে এটা ডাইভার্ট করার জন্য এরা এইদিকে মানে আপনি বলতে পারেন মৌলবাদী জিগির দিয়ে, মানে আর্মি, ওদের আর্মির যে টপ বস ও মৌলবাদী জিগির দিচ্ছে, চিন্তা করুন আপনি জিনিসটা, এবং জিগির দিয়ে সবাইকে ধর্মের নামে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলছে। মানে কি, ও বাকি ওদের যে ওরা কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আসছে, ওরা বলছে যে তুমি যুদ্ধ করো, আমাকে ভাত দাও, আমাকে জল দাও, আমাকে গ্যাস দাও, তারপর যুদ্ধ করো না তুমি, আমাদের বেসিক নেসেসিটি। ওরা ওইখান থেকে কিন্তু ওই জায়গাটা অ্যাটেন্ড করছে না, এবং ওই জায়গাটা অ্যাটেন্ড করার মতো পজিশনে ওরা নেই। ঠিক, তাহলে সেখান থেকে দৃষ্টি সরিয়ে দিতেই ভারতকে বারবার এভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা করে। সন্ত্রাসবাদের আড়ালে সেটা পাকিস্তান, এবং সন্ত্রাসবাদের মদত দিচ্ছে পাকিস্তান, এটা গোটা বিশ্ব একসময় স্বীকার করে নিয়েছে, এখনো পাকিস্তান সেটা করছে। সেই ছায়াযুদ্ধ ভারতের সাথে মানে চালিয়ে যাচ্ছে। ওকে, আসবো আপনার কাছে আমরা, তা কি করা উচিত এবং কি করতে পারে ভারত। কিন্তু তার আগে দিদি, আপনার কি মনে হয় এই যে 26 জন নিরীহ পর্যটককে যেভাবে, যেই ধরন হত্যার, কারণ সেটা অমরনাথ যাত্রী বলুন, তীর্থযাত্রী বলুন, 62 জন 2000 সালে, বা 2016 সালে যে উরি হামলায়, এবং 19 সালে পুলওয়ামা অ্যাটাক, তার সঙ্গে এবার 2025 সালের 22 এপ্রিল যে পেহেলগাঁওয়ে যে ধরনের হামলা হলো, কিভাবে আলাদাভাবে দেখছেন এটাকে, আর হামলার মূল মোটিভ কি ছিল বলে মনে করেন? দেখুন, মূল মোটিভ বলতে আমার আগে যিনি পূর্ববর্তী বক্তা বললেন, এটাতে খানিকটা পরিষ্কার হয়েছে মোটিভটা। আর সেকেন্ডলি আমি এটার সঙ্গে ইন অ্যাডিশন যুক্ত করতে চাইছি যে আমাদের ভারতবর্ষে এখন বর্তমানে যে সরকার আছেন, তো ওই সরকারের সঙ্গে যে সমস্ত সংগঠন যুক্ত বা যারাই যুক্ত আছেন, দেখবেন আমাদের ভারতবর্ষের মধ্যেও যেন ইদানিং কালেই আমি দেখছি, কেন জানি না, আগে এরকম আমি দেখিনি, যে আপনি নিজেও বলেছেন শুরুতে যে সোশ্যাল মিডিয়াতে যেন দুটো ভাগ হয়ে যাচ্ছে ভারতবাসীরা, একটা সেকুলার, একটা সেকুলারের বাইরে যাচ্ছে, এবং ফেসবুক খুললেই দেখি কি সনাতনী হিন্দু, আমরা তো হিন্দু তো হিন্দুই, আবার সনাতনী আবার কি, এটা তো বুঝলাম না নতুন করে। এবং এরা যেভাবে মুসলিমদেরকে নিয়ে এরা নানা রকম কুৎসামূলক যে কথাবার্তাগুলো বলছে, এটাই ছিল পাকিস্তানের উদ্দেশ্য, যে ভারতবর্ষের মধ্যেও ভারতবর্ষের মানুষকে দুটো ভাগে ভাগ করে দাও, ধর্মের জিগির তুলে। ভারতবর্ষের মানুষকে যদি ধর্মের জিগির তুলে দুটো ভাগে ভাগ করে দিতে পারা যায়, তাহলে ভারত নিজেই অস্থির হয়ে যাবে, ভারত নিজের মানুষগুলোকেও সুস্থির করতে পারবে না। ওরা ভারতবর্ষের চিরশত্রু, ভারত স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তান আমাদের চিরশত্রু, আমরা সবাই জানি যে ওরা আমাদের মূল শত্রু। এখন ওরা কোনোভাবেই আমাদেরকে পেরে উঠছে না ভারতকে। আমার পূর্ববর্তী বক্তা জিডিপি নিয়ে আপনাকে সুন্দরভাবে উনি বলেছেন, তো সেইখানে ওদের নিজেদের দেশেও সমস্যা রয়ে গেছে, প্রচুর সমস্যা।
আমাদের যে সুস্থির অবস্থা যেটা আছে, এই সুস্থির অবস্থাকে কি করে বানচাল করা যায়, সুতরাং ওইখানে একটু ধর্ম ঢুকিয়ে দাও। এই যে বেছে বেছে যে নক্কারজনক ভূমিকায় আমাদের এই পর্যটকদেরকে যে করেছে, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে কলমা করতে বলেছে, আবার অনেককে নাকি জামা কাপড় খুলেও দেখেছে। তো এগুলো তো সত্যি খুবই ঘৃণিত। কিন্তু দেখুন, আমরা যারা খুব চিন্তা ভাবনা করে চিন্তা নিয়ে ভাবি, তারাই আমরা বুঝছি যে এটা প্রি প্ল্যান করে করা হয়েছে, এটা প্ল্যান মাফিক করা করেছে, যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করে দিতে পারি, ভারতবর্ষের মানুষকে যাতে আমরা মানে নিজেদের মধ্যে লড়িয়ে দিতে পারি। এটা ছিল ওদের প্ল্যান। এটা কিন্তু সাধারণ কমন মানুষ কিন্তু অনেকেই বুঝবে না। কমন মানুষের রাগটা গিয়ে পড়বে কিন্তু সে মুসলমানের উপর। আমি সোশ্যাল মিডিয়ায় আমি অনেক কিছু পোস্ট টোস্ট করি, অনেকেই আমাকে আবার প্রশ্ন তুলেছে। আমি সেকুলারিজমের পক্ষে, যারা সেকুলারিজমের এখন বিপক্ষে তারা আমাকে প্রশ্ন তুলেছে, ম্যাডাম আপনি প্লিজ এটা একটু খেয়াল করুন যে এত অভদ্রভাবে কি করে পোশাক আশাক খুলে করা হচ্ছে, তাহলে কেন আমরা মুসলমানদেরকে পছন্দ করব? ওদেরকে আমি বুঝিয়েছি, ওদেরকে আমি আমার লেখার মধ্যে দিয়ে বুঝিয়েছি। কেউ কেউ বুঝেছে, আর কেউ কেউ তো বোঝে না, অ্যারোগেন্ট হয়ে আছে না, ভীষণ ভাবে অ্যারোগেন্ট হয়েছে। তো পাকিস্তান তো একটা জায়গাতে একটু সফল হয়েছে। আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে দেখুন, আমাদের রাজনৈতিক অবস্থান যার যাই হোক না কেন, কিন্তু ভারতবর্ষের ঐক্যতে এখন আমরা, আপনারা দেখছেন নিশ্চয়ই যে সমস্ত দলমত নির্বিশেষে যখন সর্বদলীয় মিটিং হয় সবাই বলে দিয়েছেন কিন্তু যে আমরা একদম নিঃশর্ত সমর্থন, গভর্নমেন্ট যা ডিসিশন নেবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা সব আপনাদের সঙ্গে আছি, ঠিক না? কিন্তু সেইখানে আমরা সর্বদলীয় মিটিং এ যাই বলা হোক না কেন, এটা তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়ালি বলা হচ্ছে, কিন্তু আনঅফিসিয়ালি যখন সোশ্যাল মিডিয়াটা খুলবেন তখন দেখবেন ভারতবর্ষের মানুষের মধ্যে যেন ওই যে আপনি প্রথমে শুরু করলেন সেকুলারিজমের বাইরে যে মানুষগুলো, আমি নিজেই অবাক হয়ে যাই যে হাইলি কোয়ালিফাইড এবং ওনারা খুব ভালো ভালো জায়গাতে এস্টাবলিশ ছিলেন, আমার মতোই এখন রিটায়ার্ড লাইফ তারা এনজয় করছে, ওরাও এখন সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলছে। আমি শুনে অবাক হয়ে যাচ্ছি এবং আমি বলছি যে আমি কি আপনাকে ঠিকঠাক দেখছি তো? আপনার কেন? বলছে না দিদি বিশ্বাস করুন আমি সাংঘাতিক উত্তেজিত, কেন এই জিনিসগুলো হবে? তাহলে আপনি যেটা বলছেন যে এই যে পেহেলগাঁও যেটা হলো ওরা প্রি প্ল্যান করে করছে, প্রি প্ল্যান করা আছে, এবং সেটা শুধু ভারতবর্ষের যে আপনি বলছেন যে হিন্দু মুসলিম বা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের পাশে যে সহাবস্থান করে শান্তিপূর্ণভাবে, সেটাকে নষ্ট করার জন্য প্রি প্ল্যান ভাবে করা, ওরা প্রি প্ল্যান ভাবে করছে। ওকে, এই জায়গাটাতে বিশ্ববাবু আপনার কি মনে হয় এই মোটিভটার পেছনে, এই যে ধর্ম জেনে জেনে হত্যা করা হয়েছে, যেটা নিয়ে খুব বেশি শোরগোল ছিল, যদিও সেটা এখন অনেকটাই সীমিত হয়েছে, কিন্তু এখন পাকিস্তানের উপর পাকিস্তান কি কি যোগ্য শাস্তি ভারত দেবে তার দিকে তাকিয়ে আছে দেশবাসী, কিন্তু ওই জায়গাটা আপনার কি মনে হয় যে এটা প্রি প্ল্যান, পাকিস্তানের প্রি প্ল্যান, সন্ত্রাসবাদীদের প্রি প্ল্যান, ভারতবর্ষের শান্তি বা ঐক্য যে আছে সেটাকে নষ্ট করা হচ্ছে? অ্যাকচুয়ালি তো প্রথম যেটা বললাম, এটা ওদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন ফ্রম তাদের ইকোনমিক যে প্রবলেমটা আছে এটা থেকে ডাইভার্ট করা। ডাইভার্ট করলে কি করতে হবে, এটাকে এমন একটা ইস্যু তৈরি করে দিতে হবে যেটা মানুষের মনে দাগ কাটে, তাহলে এটা নিয়ে একটু নাড়াচাড়া হবে, একটু যুদ্ধ টুদ্ধ করা গেল ইন্ডিয়ার সাথে। পাকিস্তান কিন্তু এখন চাইছে কিন্তু একটা কিছু হোক, আচ্ছা বুঝতে পারছেন তো? কারণ ওরা এখন নিজেদের ভেতরের কনফ্লিক্টে জেরবার একদম বলতে পারে। সুতরাং ওরা চাইছে, ওরা নিজেরা চাইছে কিছু একটা হোক, ওরা এখান থেকে নিস্তার পেতে চাইছে। আচ্ছা, এদিকে তো বিশ্বের তাবড় তাবড় দেশকে বলছে বা বিভিন্ন সংস্থাকে বলছে ভারতকে শান্ত করার জন্য, কিন্তু আপনি দেখবেন ওদের ভেতরে যে প্রথম থেকে ওরা প্রথম বলছে অ্যাটম বোম আছে, ইয়ে আছে, প্রথম থেকে ওরা কিন্তু অ্যাগ্রেসিভ দেখাচ্ছে, কিন্তু ভারত কিন্তু একটাও বলেনি যুদ্ধ করবে বা কি করবে। ওরা আমাদের 36 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 36 ঘন্টার ভিতরে অ্যাটাক করবে, এই করবে, আমাদের অ্যাটম বোম আছে, এটা সেটা অনেক কিছু করছে। মানে কি তারা ইগারনেস দেখাচ্ছে যে তারা ইস্যু, মানে এইটাই একটা বিরাট বড় ইস্যু, আলোচনার ইস্যু হোক পাকিস্তানে, অন্য সব ইস্যু ধামাপা চাপা পড়ে যাক। আমাদের এটা, আমরা এখন কি হয়, এটা ঠিক যে আমাদের এখানে এটা হিন্দু সেন্টিমেন্ট অত্যন্ত, মানে এটাতে যেভাবে করা হয়েছে এটাতে খুব মানে সবাই অত্যন্ত আক্রোশ আছে এটা। কিন্তু আমি অবশ্যই বলবো, এবং এটা শুধু হিন্দু সেন্টিমেন্ট, সাধারণ লোক না, পলিটিক্যাল পার্টিও কি হয়, প্রথম সবাই আপনার সর্বদলীয় বৈঠক করে সবাই সাহায্য জানিয়েছে, এরপরে আবার একজন দুজন নেতা এক এক রকম কথা বলছে, পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত, মুখ্যমন্ত্রীর বিভিন্ন আমাদের আমরা শুনেছি এটা এরকম। মানে ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না, ব্যাপারটা হচ্ছে কি
পলিটিক্যাল মাইলেজের ব্যাপারটাতে সবাই আমাদের এই যে পলিটিক্যাল পার্টির যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি সরকার হলে সরকারের মতো করে বেনিফিট নিতে চায়, বিরোধী হলে বিরোধীর মতো করে বেনিফিট নিতে চায়। ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি বলবো এখানে এরাও মানে ধরুন বিরোধী বলবো যে হ্যাঁ তোমরা অ্যাকশন নাও, অ্যাকশন নাও, অ্যাকশন নাও, হ্যাঁ মানে আমরা অ্যাকশন চাইছি কারণ পাবলিক সেন্টিমেন্ট অ্যাকশন চাইছে। একদম উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা পাবলিকের সাথে আছি, তোমরা অ্যাকশন করো, যুদ্ধ করো, অ্যাকশন মান করো, যুদ্ধ করো, কিছু একটা যোগ্য শাস্তি দাও পাকিস্তানকে, যুদ্ধ করো, জবাব দিতে হবে, জবাব দাও। আমাদের প্রাইম মিনিস্টার যেটা বললেন যে সেনাবাহিনীকে সব ফ্রি ছুট দেওয়া হয়েছে, একদম প্রত্যাঘাত হবে বলেছেন, ওদেরকে ফ্রি ছুট দেওয়া হয়েছে, সময় সুযোগ বুঝে করুক। তো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্ট্যান্ড। আমি একটা জিনিস সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি একটা জিনিস দেখেছি, দেখুন যুদ্ধ হলে লাভ কার আপনি বিচার করে দেবেন। ইমোশনালি বলতে গেলে আক্রোশের থেকে বলতে সবাই বলবে যুদ্ধ হোক, কিন্তু এই যুদ্ধে লাভ কার হবে? আমরা তো যুদ্ধ তো দেখেছি অনেক কিছু, কার্গিল ওয়ারের আগেও দুটো যুদ্ধ গেছে, পরে আরো ছোট ছোট গেছে, অ্যাটাক হয়েছে। পাকিস্তান কিছু অনুদান পাবে, কিছু অনুদান পাবে, যুদ্ধের নাম করে কিছু ভিক্ষা পাবে, এগুলোতে লাভ হয় না আলটিমেটলি কিছু, বুঝতে পারছেন তো? ক্ষতি হয় প্রচুর প্রচুর। এবার ইকোনমিক্যালি ইন্ডিয়া যেভাবে উঠে আসছে দেখুন, ইন্ডিয়া 4.25 ট্রিলিয়ন বলা হচ্ছে এখন ইন্ডিয়ার ইকোনমি। হ্যাঁ, তো এই জায়গাতে ইন্ডিয়া যেখানে ইকোনমিক পাওয়ার হিসেবে উঠে আসছে, ও যদি দেখুন ও যদি এসব যুদ্ধ টুদ্ধে জড়িয়ে যায়, রাশিয়ার মতো কান্ট্রি, ইউক্রেনের মতো কান্ট্রিকে এত বছর ধরে যুদ্ধ করেও কিন্তু নাস্তানাবুদ করতে পারছে না। কিন্তু আমেরিকার মতো দেশ, ভিয়েতনামের মতো দেশে যুদ্ধ করে কিন্তু লেজে গোবরে হয়ে গেছে। কিন্তু সুতরাং যুদ্ধটাতে এমনিতে শুনতে ভালো লাগে, কিন্তু আমরা যদি এটা কস্ট বেনিফিট আমরা অ্যানালাইসিস করি এবং এটার যে এফেক্টটা অ্যানালাইসিস করি, এটা জনগণের এটা বোঝা উচিত। এবং এটা পলিটিক্যাল পার্টিরও এই জিনিসগুলো ইনসেনসিটিভলি ওরা মানে কথা বলাটা ঠিক না। এই করো, অ্যাকশন নাও, এগুলো বলে টেম্পটেড করা ঠিক না। এখন অ্যাকশন অনেক রকম হতে পারে, কূটনৈতিক পদক্ষেপ ভারত অনেকগুলো নিয়েছে, কিন্তু সামরিক যে আক্রমণ সেটা করা উচিত কিনা? আমি চাইবো এটাতে একটা সরকার আছে, প্রয়োজনে সরকার বিরোধীদের সঙ্গে কথা বলুক, সর্বদলীয় মিটিং ডাকুক, শেয়ার করুক জিনিসটা, কিন্তু ওপেনলি এটা করো সেটা করো বলার দরকার নেই। আমার মনে হয়েছে এখানে সবচেয়ে বেস্ট যেটা, যে ইন্ডাস যে জলবন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে, ক্যাপ্টেন অ্যাভেন্স, এটা একটা মাস্টার স্ট্রোক হতে পারে এটা। কারণ পাকিস্তানের 80% যে ইরিগেশনটা এই ইন্ডিয়ার জল দিয়ে হয়, সিন্ধু জলে হয়, এবং 90% ওদের যে খাওয়ার জল এই জল থেকে আসে, কিন্তু 70% হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এই জল থেকে আসে। কিন্তু এবার এটা যখন ইন্ডিয়া তো একটা গ্রাউন্ড তৈরি করেছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল, এটা আবার হবে কেন, কি কারণে হয়েছে, ইন্ডিয়া আগেও প্রতিবাদ জানিয়েছে এটা নিয়ে। এটা যখন হবে তখন এটা একটা মাস্টার স্ট্রোক হতে পারে, ফার্স্ট পয়েন্ট। কারণ ওরা কিছুদিন আগে আমরা দেখেছি অলরেডি পাঞ্জাব এবং আরেকটা খাইবার পাখতুন মনে হয়, ওরার ভিতরে ওরা মানে সেনাবাহিনীর সব গাড়ি টাড়ি তছনছ করে দিচ্ছে। এদিকে তো বালুচিস্তানে তো আছে অবস্থা, এদিকে আপনার পিওকেতে আছে, প্রত্যেকটা জায়গা জায়গা ওদের ভিতরে কনফ্লিক্ট তৈরি হয়েছে। কিন্তু ওদের একটা পোর্শন দখলও করে নিয়েছে বালুচিস্তানের, যাদের পাকিস্তানের আর্মি তাদেরকে রক্ষা করতে পারেনি। বালুচিস্তান অলরেডি পাকিস্তানের একটা অংশ কবজা করে বসে আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কি, এখানে দাঁড়িয়ে আমাদের যে জনসাধারণ বিশেষ করে মানে এই জিনিসটা বুঝার দরকার আছে, যে একটা যদি যুদ্ধ শুনতে খুব ভালো লাগে, যুদ্ধ করে ঘুরিয়ে দাও, এই করো সেই করো, কিন্তু আপনি যদি ভালোভাবে দেখেন আমাদের সবার এটা কিন্তু আমাদের সবার পকেট থেকে যাবে কিন্তু এই টাকাটা। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ভারত ইকোনমিক্যালি পেছনে চলে যাবে, একদম সব জায়গায় মিলে এটা সাধারণ মানুষের বোঝা দরকার। এবং এই যে সেন্টিমেন্ট গুলো বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে গরম গরম লেখা, এগুলো না দিয়ে আমরা খুব সুন্দর, খুব স্ট্র্যাটেজিক্যালি, হ্যাঁ, একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি ওদেরকে কিভাবে কর্নার করা যায় এই জায়গাতে যাওয়া, যেটা অলরেডি এই যে আপনার এই ইন্ডাস ওয়াটার এটা একটা আছে, এটা এবং সারা পৃথিবীতে
পাকিস্তানের একটা ইমেজ যে এটা অলরেডি ইমেজ কিন্তু ড্যামেজড কিন্তু না, অনেকগুলো পদক্ষেপ ভারত নিয়েছে ইতিমধ্যেই, শুধু সিন্ধু জলবন্টন চুক্তি নয়, সেটাকে স্থগিত রাখা নয়, ভারতবর্ষে যত পাকিস্তানি নাগরিক রয়েছে তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে, ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই আপনার ইন্ডাস জল বন্টনের যে ব্যাপারটা, সেদিন আমি একটা সোশ্যাল মিডিয়ায় খুব একটা মানে আমাদের প্রতিষ্ঠিত একজন মানুষ এটার ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, শঙ্করাচার্য, কাশীর শঙ্করাচার্য। আমি ওই পোস্টটা দেখেছি ওনার। উনি বলছেন যে আমাদের প্রাইম মিনিস্টার যে বলে দিলেন যে সিন্ধুর জল বন্টন করবেন, এটা কি ছেলে খেলা? কারণ সিন্ধুর জল যদি উনি বন্ধ করেন, আমরা ভারতবাসীরা যদি সিন্ধুর জল বন্ধ করি, তো প্রাইম মিনিস্টারের 8 বছর লেগে যাবে জল বন্ধ করার জন্য। জলটা বন্ধ করে জলটা রাখবে কিভাবে, এবং জলের যে বাঁধ নির্মাণ হবে, এটা করতে মিনিমাম 8 বছর লাগবে। টাকা আসবে কোথা থেকে? বিশাল ব্যাপার। মুখে বলে দিলাম জলটা বন্ধ করে দেব, জল বন্ধ করা যাবে না, এটা পারবে না। এটা পাকিস্তান জানে, যে মুখেই বলছে ওরা, কিন্তু ওরা জলটাকে এখন হঠাৎ করে বন্ধ করে বললাম আমার রেডিমেড সবকিছু হয়ে আছে না, যে আমি ফেলে দিলাম আর জলটা বন্ধ হয়ে গেল। তাহলে সেই চুক্তিটা কেন হয়েছিল, জল বন্টন চুক্তি কেন হয়েছিল? জল যদি বন্ধই না করা যায়, জল যদি তার নিজের মতো করে স্রোত বয়ে যায় পাকিস্তানের দিকে, বয়েই যাচ্ছে, এবং এটা আটকানোর কোনো ব্যবস্থা নেই। এটা আমি বললাম না, খুব পপুলার লোক, কাশীর শঙ্করাচার্যের আমি এটা বক্তব্যটা দেখলাম। পারেন, কিন্তু ব্যাপারটা বাদ কিন্তু আছে, কিন্তু এখন না বাদ যে আছে না, এবং প্রয়োজনে মানে আমি বলছি এটার এফেক্টটা কি হবে, লং টার্ম এফেক্ট। লং টার্ম এফেক্ট 8 বছর লাগবে, 8-9 বছর লাগবে। এখন তো টেকনোলজি আছে, বাঁধ না হলে ক্যানেল করে জলটাকে বেরিয়ে নিয়ে যাওয়া, আমাদের এগ্রিকালচারাল কাজে ইউজ করা। আমি বাঁধ তৈরি করলাম না, আমি জলটাকে বেরিয়ে নিয়ে গেলাম। আমাদের এগ্রিকালচারে যে তৈরি হবে, আপনি ভেবে দেখুন, আমাদের এগ্রিকালচার তো বাদ দিয়ে তো ওদেরকে দেওয়া হচ্ছে না, আমাদের এগ্রিকালচার রেখেই ওদেরকে দেওয়া হচ্ছে। এবার এক্সেস জলটা যদি আমরা আমাদের ইন্ডিয়াতেই আবার রাখি, তো ইন্ডিয়াতে এবার কোথায় রাখবে এই জল? জল রাখার জন্য তো ব্যবস্থা করতে হবে, বা জল বাঁধের পরে যে জলাধার হবে সেগুলোরও তো ব্যবস্থা করতে হবে, নাহলে আমি বাঁধ রেখে কোথায় রাখবো? সিন্ধু মানে বিশাল নদী। তাহলে আপনি বলছেন এই যে বিভিন্ন যে কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো কি তাহলে কোনো কার্যকরী হবে না? আপনি বলছেন অন্যগুলো নিশ্চয়ই হতে পারবে, অবশ্যই হতে পারবে, যেমন আকাশপথ, বিমানপথ, অনেকগুলো আটকে দিয়েছে ওদের অনেকগুলো, হ্যাঁ অনেক কিছু আটকে দিয়েছে, এগুলো তো অবশ্যই হবে। কিন্তু ওই দিন শঙ্করাচার্যের যে ভিডিওটা আমি দেখলাম, উনি টেকনিক্যাল পারসন না, উনি এটা সাধারণ একটা মতামত দিয়েছেন। না উনি এটাই তো আমি শেয়ার করছি। উনি বলছেন এই ব্যাপারে উনি হয়তো টেকনিক্যাল পারসন না, বলছে যে প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে জলটা বন্ধ করে দেবো, এটা মানে হাসি ঠাট্টা খেলনার বিষয় না। জল আমরা বন্ধ করতে পারবো, ওকে, টাইম টেকিং। এখন দেখুন, শঙ্করাচার্য নিশ্চয়ই যে কথাটা বলেছেন, নিশ্চয়ই কারোর থেকে শুনে কোনো বিশেষজ্ঞের সঙ্গে মতামত নিয়ে উনি ওটা বলেছেন। প্রধানমন্ত্রী যদি কিছু বলে থাকে তাহলে নিশ্চয়ই বিশেষজ্ঞদের সাথে মতামত নিয়েই বলেছেন। এই শঙ্করাচার্যের কথা আরেকজন বলেছে, উনি কে শঙ্করাচার্য, ওনাকে কে মানে শঙ্করাচার্য? আচ্ছা, এটা নিয়ে আমি একদিন পড়ছিলাম, আমি জানি না, আমি দেখলাম এই কথার পরিপ্রেক্ষিতে আরেকজন বলেছেন, উনিও স্পিরিচুয়াল লাইনের। ঠিক, মানে আসলে বেসিক্যালি আসলে হচ্ছে কি ভারতবর্ষের বিভিন্ন মানুষের মতামত তো অবশ্যই থাকে, গণতান্ত্রিক একটা কথা আমি বলতে পারি, এটা কিন্তু শুধু কিন্তু জল ছাড়া ব্যাপার না, কিন্তু আরো অনেক কিছু আছে। এটার সাথে অনেক ডাটা শেয়ারিং, ভিজিটিং ড্যামস বাই বোথ পার্টি। ইন্ডিয়াতে অনেকগুলো ড্যাম আছে। ইন্ডিয়া এট প্রেজেন্ট এই নদী এর থেকে 30% জল ইউজ করে, 70% ওদেরকে দিতে হয়। এবার হচ্ছে কি কখন দেবে জলটা, হঠাৎ করে ছাড়বে না, কি ছাড়বে, ঠিক আজকে রেখে দিয়েছিল ছেড়ে দিল, উল্টো এফেক্ট হবে একদম। আমি বন্ধু দেশ না কি দেশ, এটার উপরে ডিপেন্ড করে। ইন্ডিয়া এটাকে আমি 2 দিন জমিয়ে রেখে 3 দিনের দিন ছেড়ে দিলাম। ইন্ডিয়াকে নিজের ব্যবস্থাটা আগে করে নিতে হবে, যে আমি জলটা ওদেরকে দেব না, তার আগে আমি এই জলটাকে আমার কি করে প্রপার ইউটিলাইজ করব আমার দেশে, বা জলটাকে আমি রাখবো কিভাবে, জলাধার করব কিভাবে। ব্যাপারটা হচ্ছে সুষ্ঠুভাবে জল বন্টনটা না করে যদি এটা কিছু ডিসব্যালেন্সড ওয়েতে যদি ইন্ডিয়া করে, তাহলে কিন্তু পাকিস্তানের অনেকটা লস হয়ে যাবে। না ডিসব্যালেন্স আমি ফ্লাড হয়ে যাবে তোমার। ঠিক, একদিন দেবো, 3 দিন দেবো না। কিন্তু এই যে 3 দিন দেবো না, যখন তো 3 দিন আমি জলটা কোথায় রাখবো? না, সেটাই তো বলা হচ্ছে যে বাঁধ তো আছে, সিন্ধু নদীতে বাঁধ তো আছে। ব্যাপারটা বুঝতে হবে যে কোন একটা জায়গায় যদি বাঁধ নাই থেকে থাকে, নদীতে যদি জল যদি তার অটোমেটিক ফ্লোতে পাকিস্তানে যদি যেত, তাহলে সেই জল বন্টন চুক্তিটা হলো কেন? সেই চুক্তিতে তো হতোই না তাহলে, কারণ জল তো ন্যাচারালি যাচ্ছে, পাকিস্তান বলতো ন্যাচারালি আসছে। তাহলে ইন্ডিয়া নিশ্চয়ই কোনো ব্যবস্থা করেছে, সেখানে বাদ তো নিশ্চয়ই আছে, আরো করতে পারে, আরো করতে পারে। আমার কথা হচ্ছে এটা আরো করতে পারে, ঠিক আজকে না হোক আগামী দিনে করবে, আগামী দিনে করবে ক্ষতি করার জন্য। ঠিক, অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝেছি বলুন, দেখুন ইন্ডিয়া গভর্নমেন্ট
এটা চাইছে না যে পাকিস্তানের সাধারণ মানুষ suffer Affected হবে। আমি হোক। যতটুকু বুঝেছি আমি সব আর Right, পাকিস্তানের right. সাধারণ মানুষ কিন্তু ইন্ডিয়ার আগ্রাসী না। না, আমি বলছি, Right. সাধারণ মানুষরা ইন্ডিয়ান না। গভর্নমেন্ট যেটা এই স্টেপের উদ্দেশ্য হচ্ছে কি, একে তো পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পরিচালিত, পাবলিকের ভয়েসটাকে দাবিয়ে রাখা হচ্ছে, পাবলিক আরো খেপুক, ওকে খেপে সেনাবাহিনীকে বিরুদ্ধে লাগুক, তারপরে পাকিস্তান চলুক ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা সব হেল্প করবো তোমাদের তখন। কিন্তু এই যে বদমাশি করাটা ওদের, এই যে ইন্ডিয়ার এগেইনস্টে শুধু যুদ্ধ করে করে পলিটিক্স করে করে স্বাধীনতার পর থেকে যে দেশ চালানো, এটা অ্যাকসেপ্টেবল না। ওখানে সাধারণ মানুষ, আমাদের প্রাইম মিনিস্টার এটা কথা বলেছেন, আপনাদের যে গরিবই আছে, চলুন না আমরা সবাই মিলে এটাকে ইয়ে করি, ঠিক করি। মানে ওদের যে গরিব যে জনগণ আছে, এটা ওদেরকেও ইন দ্য প্রসেস অফ কনসালটেশন নিয়ে আসার জন্য, ওদের যে কনসার্ন গুলোকে অ্যাটেন্ড করার জন্য। পাকিস্তানে তো এরকম হচ্ছে না, কিন্তু পাকিস্তানে একটা স্মল সেকশন অফ আর্মি মোস্টলি, আর কিছু মানে পলিটিশিয়ান, ওরা সব লুটে পাটে লুট করে নিচ্ছে সব পয়সাটা, আর সাধারণ মানুষ কিছুই পাচ্ছে না ওদের, একদমই না। হ্যাঁ, এই কারণে ভারতের উদ্দেশ্য হচ্ছে থাকবে এটাই যে ওরা নিজেরা আগে ঠিক হয়ে যাক। এবং আপনি দেখুন না, আপনি বালুচিস্তানের কথাই ধরুন না, ওরা মিনারেলে সবচেয়ে রিচ এই জায়গাগুলো, অথচ ওরা সব নিয়ে এসে ওরা নিজেরা ভোগ করছে। পাঞ্জাবে ভোগ করছে, পাঞ্জাবে কিন্তু কিছু নেই, কিন্তু ওরা কিন্তু এখান থেকে এসে কিন্তু এখানে ভোগ করছে টাকাটা। তো ওই কারণে ওইখানে হচ্ছে, ওইখানে ওদের যে অপারেশনটা হচ্ছে, এটা সিমিলারলি আরো অনেক জায়গাতে আছে এই সিমিলার টাইপ অফ ইস্যু। মানে কি, একটা সেকশন, আপনার যখন অর্থনীতি দুর্বল থাকবে কি হবে, আপনি 100 জনের যে খাওয়ার জন্য যতটা দরকার এটা নেই আপনার কাছে, আপনি তখন এটা কিন্তু 5 জন 7 জন এটার থেকে আবার নিয়ে গেল 50%, বাকিটা শেয়ার হলে বাকিটা কিছুই পাচ্ছে না এটা। এবং আপনি দেখবেন, এটা ইন্টারেস্টিং পার্ট, একটা লক্ষ্য করবেন এইবারে যে এই যে কনফ্লিক্ট একটা জিনিস বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার জনগণ কিন্তু সরকার এবং ইন্ডিয়ান আর্মির পাশে আছে, লক্ষ্য দেখুন। আর পাকিস্তানে কি দেখবেন, না সরকারের পাশে আছে জনগণ, না আর্মির পাশে আছে জনগণ। জনগণ কিন্তু অত্যন্ত ক্ষেপে আছে কিন্তু, এবং এইটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যায় না। আমি এই যে দর্শক আমাদের যারা দেখছেন, ওনাদেরকে আমি এই জিনিসটা মাথায় রাখতে বলবো যে যুদ্ধ না করে ওদেরকে হাতে না মেরে ভাতে মারার অনেক রাস্তা আছে। ওই রাস্তাতে ইন্ডিয়া গভর্নমেন্ট গেলে আমিও বলবো, এবং আমাদের পলিটিশিয়ান যারা, ওদেরকেও বলবো যে জনসাধারণকে মিসগাইড না করতে। বিশেষ করে আমি মানে সরকার বিরোধী দুজনের কাছেই বলবো এইটা, জিনিসটা মিসগাইড না করে চুপচাপ অবজার্ভ করো এবং দেখো যে মানে কি পদ্ধতিতে জিনিসটা করা হচ্ছে। যেমন ইন্ডাস যে এটা কিন্তু স্বাধীনতার এত বছরে নেওয়া হয়নি, কিন্তু এটা একটা স্টেপ, যেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ নেওয়া হয়েছে। 65 পর এই স্টেপ নেওয়া হলো। হ্যাঁ, 60-তে হয়েছিল, 60-তে হয়েছিল, 60-তে হয়েছিল। সুতরাং ওই যে হাতে না মেরে ভাতে মারার যে পন্থাটা, এর সাইডে আরো কিছু যোগ করে দিলে আরো অনেক কিছু যোগ করার আছে ওদেরকে, হচ্ছে আস্তে আস্তে একটা অনেক কিছু করা হচ্ছে। এগুলো হলে পরে অটোমেটিক্যালি ওরা নিজেরাই কলাপস হয়ে যাবে, আর্মি ভাগবে দেশ ছেড়ে, ওদের আর্মি। এই যে ওদের যে গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংস করে জনগণকে যে আপনার এই রকমের যে মানে একটা খুব বাজে ইকোনমিক কন্ডিশনে ফেলে দেওয়া। আমরা যেটা বিশেষবাবু এই যে যেটা নিয়ে কথা বলছিলাম শুরুতেই, যে মোটিভটা কি, বা এই যে সন্ত্রাসী হামলা, যেটা পেহেলগাঁও যে হামলাটা হলো, সেটা অন্যান্য যে কাশ্মীরে যে বিভিন্ন ধরনের হামলা হয়, কাশ্মীরে তো প্রতিনিয়ত কিছু না কিছু হামলা হচ্ছেই। এখন কথা হচ্ছে যে এইবারের যে পেহেলগাঁও হামলাটা অন্যান্য হামলার থেকে আলাদা এই জন্যই, কারণে যে ধর্ম বেছে বেছে মারা হয়েছে নিরীহ পর্যটকদের, এবং এতে ওদের আরেকটা পিলা চমকেছে। ওরা কিন্তু ওদের যে স্বাধীনতার পর থেকে ওদের কিন্তু পুরোটা টার্গেট ছিল কি কাশ্মীর। দেখুন এখন কাশ্মীর, দেখুন কাশ্মীরে যে পরিমাণ পর্যটক যাচ্ছে, কাশ্মীরের লোক কিন্তু এখন কিন্তু খুশি। আপনার পরিচিত কেউ যদি থাকে, এখানেও তো অনেকে বিক্রি করে, ওদের সাথে কথা বলে দেখতে পারেন, বা আপনার পরিচিত কেউ যদি কাশ্মীরে থাকে, ওরা কিন্তু খুব স্যাটিসফাইড, কিন্তু খুশি কিন্তু এরা। কারণ হচ্ছে কি, ওদের হাতে পয়সা আসছে। আপনি বিশ্বাস করতে পারবেন, আমরা যারা গেছে ওদের সবাই জানে, ওইখানে ধরুন না প্রত্যেকে কম করে হলো 15 থেকে 20,000 টাকা করে পার হেড খরচ করে ওইখানে গেলে। হ্যাঁ, মিনিমাম, আরো বেশি খরচ হয়। এবার আপনার 2 কোটি গত বছর, এই বছর 1 কোটি 3 কোটি, গত বছর গেছে 2 কোটি 25 লাখের মতো মনে হয়। 3 কোটি লোক কত কি পরিমাণ টাকা ওইখানে গেছে দেখুন। জনগণ খুশি স্বাভাবিকভাবে এটা।
কিন্তু ওরা বলছে যে আরে আমাদের যেটা নিয়ে এতদিন আমাদের এক্সিস্টেন্স, পাকিস্তানের এক্সিস্টেন্সই কিন্তু এটা নিয়ে, পর্যটন শিল্পের উপর। হ্যাঁ, মানে না, কাশ্মীরের নিন্দা, আচ্ছা কাশ্মীরের নিন্দা করে কাশ্মীরের আমাদের দেশ, কাশ্মীরটাকে আমাদের আনতে হবে। এটা এখন যে কাশ্মীরের যে অরিজিনাল যে জনগণ এখন আছে, ওরা কিন্তু এখন আর পাকিস্তানের চাইছে না কিন্তু, কারণ ওরা এখন সচ্ছলতার মুখ দেখছে, ওরা এখন কাজকর্ম দেখছে, ওরা এখন পড়াশোনা দেখছে, ওরা কিন্তু ডেভেলপমেন্ট দেখছে এখন। তো এখন পাকিস্তানের কাছে তো এখন যে এত বছর ধরে যে ওদের যে অস্তিত্বের যে যুদ্ধ, পাকিস্তান আর্মির কাছে বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে খেপিয়ে দাও, ধর্মের নামে ওদেরকে লেলিয়ে দাও, হ্যাঁ, আমাদের এখানে ধর্মের জেহাদি করে ওদেরকে লাগিয়ে দাও, এটার সাপোর্ট আগে ছিল কাশ্মীরে, এখনো নেই যে তা না, সামান্য কিছু আছে, কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কারণ এত ডেভেলপমেন্ট হচ্ছে। এটা একটা বড় শিরোপরের কারণ হচ্ছে যে পাকিস্তানের আর্মি বিশেষ করে, এবং এই কারণে ওরা আগে যেটা বিক্রি করে খেত ইয়ে করে, ওইটা এখন আর ওদের এখন বিক্রি হচ্ছে না। এখন সেটাই প্রশ্ন যে পাকিস্তানের সেই সন্ত্রাসবাদের যে চেহারা বা সন্ত্রাসবাদের যে মোটিভ, ভারতকে ব্যতিব্যস্ত রাখার কারণ, এবং সেই একটাই পথ হিন্দু মুসলিম যে বিভাজনের যে রাজনীতি, সেটা যে ব্রিটিশ থেকে যেটা শুরু হয়েছে, এবারের পেহেলগাঁও হামলায় একদম বেছে বেছে ধর্ম জেনে জেনে জামা কাপড় খুলে যে ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তাতে তাদের উদ্দেশ্য কতটা সফল হয়েছে বলে আপনারা মনে করেন? মানে কারণ সফল হয়েছে এর জন্যই বলবো যে আমাদের সামাজিক মাধ্যমে আমরা দেখেছি বিভিন্নভাবে দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে, পাকিস্তানকে ভুলে বা সন্ত্রাসবাদের কথা ভুলে, বা যে কারণে তারা সেই সন্ত্রাসবাদী চক্রান্তগুলো করা হয়েছে সেই চক্রান্তর কথা ভুলে একে অপরের বিরুদ্ধে লিখছেন, একে অপরের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন, বিষ উগরে দিচ্ছেন। সেই জায়গায় কি মনে করেন? সেখানে এই প্রসঙ্গে আমি বলি, এটাতে তো কিছুটা ওরা সফল হয়েছে, ডেফিনেটলি হয়েছে। কারণ কি দেখুন, শুধু সাধারণ মানুষ না, আমি একটা টক শো দেখছিলাম কলকাতা টিভি, কলকাতার কোন এবিপি আনন্দের সম্ভবত, তো ওইখানে টক শোতে মজুমদার, সাম মজুমদার, বিজেপির মন্ত্রী, কি জানি নামটা ভুলে গেলাম, হ্যাঁ বলুন আপনি কি বলেছেন। উনিও বক্তা ছিলেন, আবার আরো বামপন্থীদেরও কারা কারা বক্তা, আমার নামগুলো ভুলে যাচ্ছি আমি। তো ওই ভদ্রলোক বলছেন যে টক শোতে বলা এজেন্ডা কিন্তু কাশ্মীর নিয়েই, তখন উনি একজন মিনিস্টার, কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, উনি গভর্নমেন্টের কি জিনিস বা কি করছে মানুষকে টকশোতে এগুলো বললে মানুষের বুঝতে সুবিধা হবে, পাকিস্তান নিয়ে উনি একটা কথাও বললেন না। উনি শুধু ভারতবর্ষের বিরোধী দলগুলি মনের মধ্যে পাকিস্তান ঢুকে আছে, এইটাকে আমাকে টেনে বার করতে হবে। উনি একজন মিনিস্টারও এই কথা বলছেন, আমি শুনে যে একজন মিনিস্টার টকশোতে বলতে এসছে এই ঘটনাটা নিয়ে। আর উনি ওইখানে বিরোধী দলের, অন্যান্য বিরোধী দলের লোকজনও আছে ওখানে, বক্তব্য রাখছেন, উনি তাদেরকে টার্গেট করে কথা বলছেন। এবং স্বাভাবিকভাবে বামপন্থী একজন ছেলেটা, কি নাম জানি তার, সে এবার হাসতে হাসতে বলছে যে আপনি একজন মিনিস্টার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা তো খুব খুশি হলাম আপনি আছেন শুনে, যে আপনার থেকে আমরা শুনবো ভারতবর্ষের কি এখন পজিশন, স্ট্যাটাসটা কি। কারণ সবাই দলমত নির্বিশেষে সবাই প্রাইম মিনিস্টারকে আমাদের মিটিং এ বলা হয়েছে যে আমরা সব সরকারের পক্ষে আছি, সরকার যা করবে আমরা তাই, কারণ এটা দেশের বিরুদ্ধে একটা ব্যাপার, দেশের বিরুদ্ধে তো আমরা কেউ যাব না। তো আপনি এখানে আমাদের সব বিরোধী দলগুলোকে বেছে বেছে বিরোধী দলগুলোর আপনি এগেনস্টে কথা বলে চলে গেলেন, এটার সঙ্গে কাশ্মীর ইস্যুর কোনো সম্পর্ক নাই। আপনি বলছেন কি আমাদের বিরোধী দলের মনের মধ্যে ঢুকে আছে, পাকিস্তান ঢুকে আছে। তো আমরা তো পাকিস্তান সম্পর্কে জানতে এসেছি আপনার কাছে, তো আপনি পাকিস্তান নিয়ে একটি কথাও তো বললেন না। তাহলে এই যে একটা ব্যাপার, আমি এটা মজা করে বলছি কথাটা, আমি টকশোই দেখছিলাম এবিপি আনন্দের। তো তার মানে কি হচ্ছে যে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে এই যে হিন্দু মুসলমান ওরা যেটা চাইছিল, পাকিস্তানি যেটা চাইছিল, এবং আমার পূর্ববর্তী বক্তা যে কথাটা বললেন খুব সুন্দরভাবে বললেন, আমার ভালো লাগছিল ওনার কথাটা, যে কাশ্মীরের মানুষরা কিন্তু আগে অনেকটাই ওদের সঙ্গে ছিল, ঠিক না? কিন্তু এখন কাশ্মীরের মানুষ বুঝছে যে না, ওদের সঙ্গে যাওয়াটা আমাদের ভুল, আমাদের ইন্ডিয়াতে থাকতে হবে, কারণ ইন্ডিয়াতেই আমাদের সবকিছু ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদেরও সুবিধা তাতে। এটা তো আবার পাকিস্তানিদের ভালো লাগছে না, ওই সুযোগটাতে ওরা হিন্দু মুসলমান বেছে বেছে ইচ্ছা করে এটা ঢোকাচ্ছে। এবং এবার যে হত্যাকাণ্ডগুলি হলো, দেখুন এটাতেও দেখুন, আমি সবাইকে এই কথাটা বলার চেষ্টা করেছি যে ওদেরকে ওই সন্ত্রাসবাদী তো 4 জন ছিল, এই 4 জনকে পথ দেখিয়ে নিয়েছে কাশ্মীরেরই একটা লোক, কিন্তু এটার সঙ্গে যুক্ত। আবার এইখানে
প্রাণও দিয়েছে একজন ঘোড়া নেওয়ার একটা ছেলে, কি নাম জানি তার, সে প্রাণ দিয়েছে ওদের থেকে, কাশ্মীরি একজন ছেলে ওদের থেকে রাইফেল না কি জানি কেড়ে নিয়ে, এবং আরো কয়েকজন যারা টুরিস্ট পর্যটক মানে টুরিস্ট ইয়ে ছিল, কি জানি বলে ওদেরকে, ওরা যে গাইড, ওরা কাঁধে করে আমাদের তখন হিন্দু না মুসলমান না, কাঁধে করে আমাদেরই লোকজনকে নিয়ে সেই পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পৌঁছেছে। তার মানে কি, যারা রিয়েলি বুঝতে পারছে যে আমাদের ইন্ডিয়াতেই থাকতে হবে, ওরা কিন্তু এখন ওদের মনের মধ্যে ওইসব হিন্দু মুসলমান চলে গেছে, ওদের মধ্যে কিন্তু নেই, যেটা আমাদের ইন্ডিয়ান ঐতিহ্য, যে আমরা ইন্ডিয়া এটা গণতান্ত্রিক দেশ, সেখানে সব ধর্মমতের মানুষ আমরা একভাবেই থাকবো। পাকিস্তানি ওরা চেয়েছিল এই কাণ্ডটা ঘটাতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো ওরা সফল হচ্ছে। এখনো তো আমাদের মনের মধ্যে সেই বিষটা রয়ে গেছে না, যেটা আমি বললাম। ওকে, বিশ্ববাবু আপনার কি মনে হয় এই জায়গাটাতে এই যেটা চেয়েছিল ওরা, এটা ভেতরে ঢোকাতে কতটা সফল হয়েছে? মানে যখনই ভারতবর্ষের একটা অগ্রগতির পথে ছোটে, তখনই এই ধরনের একটা আমার মনে ইস্যু উঠে আসে। এটা কোয়াইট ন্যাচারাল, জেনারেল পাবলিক ইনিশিয়াল সেন্টিমেন্টটা ম্যাডাম যেটা বলেছেন, এটা ওনারা টু সাম এক্সটেন্ট ওরা এটা হিন্দু মুসলমান টাইপের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে জেনারেল পাবলিকের কাছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের যে গভর্নমেন্টের যে ডিসিশনটা হয়েছে, দিস ইজ ভেরি ম্যাচিউর ডিসিশন হয়েছে, খুব সুন্দর ডিসিশন হয়েছে। গভর্নমেন্ট যে সিন্ধু জল চুক্তি বা আদার যে স্টেপস গুলা, এবং এটা না শুধু গভর্নমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ নিয়েছে আমার কাছে, যেটা এই কয়েকদিন আগে, সেটা হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ, ওদের কাছে বলেছে যে তোমরা যে পাকিস্তানকে অর্থ সাহায্য করছো, এটা সাহায্যের নেক্সট কিস্তিটা আটকে দাও, কারণ ওরা এই টাকা খরচ করছে সন্ত্রাসবাদীদের জন্য, ইমিডিয়েটলি ওদের পয়সা বন্ধ করো, মানে পাকিস্তানকে কর্নার করা। এবং এখন অবধি শুধু তুর্কি একটা কান্ট্রি আছে যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আপাতত যে তুর্কিকে ইন্ডিয়া সাহায্য করছিল, আনফরচুনেটলি তুর্কি এখন ভারতের বিরোধী ইয়েতে খেলছে। কিন্তু আদার যে মুসলিম কান্ট্রি দেখুন না, ওরা কিন্তু ওদের পাকিস্তানের সাথে নেই, কিন্তু পাকিস্তান কিন্তু অনেক আগে থেকে ওদের কাছে কাছে ঘুরছে কিন্তু পয়সার জন্য, কিন্তু কেউ দিচ্ছে না পয়সা ওদের। হ্যাঁ, এবং ইন্ডিয়াতে সৌদি আরবের ভালো ইনভেস্টমেন্ট আছে কিন্তু, হ্যাঁ, তো হচ্ছে কি মুসলিম কান্ট্রি ইন্ডিয়ার পাশে আছে অনেকগুলো। তো এখন হচ্ছে কি ইন্ডিয়া এখন এমন একটা পজিশনে আছে, হ্যাঁ, আপনি ইকোনমিক পাওয়ার বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি দেখুন সামরিক ভাবে বা অন্য সব ভাবে, ইন্ডিয়া পাওয়ার এখন অনেক বেশি পাওয়ারফুল, যার ফলে ইন্ডিয়া ম্যাটার করে। ওই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে ইন্ডিয়া অযথা পাকিস্তানের সাথে যাতে যুদ্ধে না জড়ায়, এটার জন্য সরকার হয়তো যে স্টেপ এগুচ্ছে, এটা হয়তো যুদ্ধে জড়াতে চাইছে না আমার কাছে মনে হয়েছে। আমি অন্তত বলবো, আমাকে যদি বলা যায়, আমি অন্তত বলবো যে তুমি যুদ্ধে জড়াবে না, তুমি হাতে না মেরে ভাতে মারার। 1971-এর পর 1986 অবধি প্রায় 15 বছর দুদেশের মধ্যে তেমন কোনো উত্তেজনা ছিল না, শান্ত ছিল। তারপর 87 থেকে শুরু করে এখন অবধি প্রায় এমন বলা হচ্ছে যে প্রায় 9-10 বার হয়ে গেছে যে স্ট্যান্ড অফ হয়ে গেছে, ভারত পাকিস্তান আমনে সামনে চলে এসেছিল, যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শুধুমাত্র কার্গিলকে ছেড়ে দিলে, কার্গিল গোটা দুটো দেশ জুড়ে, গোটা দেশে হয়নি, সামগ্রিক কিছুটা জায়গা জুড়ে হয়েছিল। বাকি কিন্তু এমন পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, কিন্তু যুদ্ধ হয়নি। এবং অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে এবারও পরিস্থিতি একই হবে। ভারত বিভিন্ন ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, দেখা দেখি প্রতিশোধমূলক পাকিস্তানও কিছু কিছু নিয়েছে। না, যুদ্ধ হবে বা হবে না এটা না, ভারতকেও কিন্তু, ভারত এবং পাকিস্তান উভয় দেশকে রাষ্ট্রসংঘ থেকে বিভিন্ন দেশ তারা অ্যাপিলও করছে যে আপনারা যুদ্ধে যাবেন না কেউ, কারণ যুদ্ধটা বিশ্বের জন্য ভালো না। কোন দেশেই যে যুদ্ধ হচ্ছে তা ওই এফেক্ট কিন্তু সব জায়গাতেই পড়ে, কোনো না কোনো ভাবে, পরোক্ষে হোক প্রত্যক্ষ হোক, কোনো না কোনো ভাবে পড়ছে। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, আমরা ইন্ডিয়াও তো সাফারার হলাম না, আমাদের ছেলে মেয়েগুলো ওখানে পড়াশোনা করতো, তারা চলে এলো, তাদের পড়াশোনা ঠিক না, সর্বকিছু মানে যেখানেই যুদ্ধ লাগুক না কেন, শুধু সেই দেশের যে ক্ষতি হচ্ছে তা না, সারা ওয়ার্ল্ড ব্যাপী ক্ষতি হয়। বিভিন্ন একটা দেশের সঙ্গে আর একটা দেশ যুক্ত থাকে, তো আমরা তো কেউ বিচ্ছিন্ন না। তো স্বাভাবিকভাবে একটা যুদ্ধ লাগা মানে কি, সারা বিশ্বটাই অস্থির হয়ে যায় তখন। তো এই জন্যই ওয়ার্ল্ড থেকে আমাদের যে বিশ্ব সংস্থা, তারাও রিকোয়েস্ট করছে বারবার, ভারতকেও রিকোয়েস্ট করছে, পাকিস্তানকেও রিকোয়েস্ট করছে, তোমরা যুদ্ধ বন্ধ না নেওয়া হয়।
উনি যেটা বলেছেন, আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন, আমি ওনার সঙ্গে সহমত, যে যুদ্ধে না গিয়ে, যুদ্ধটা কোনোদিন ভালো হয় না, যুদ্ধের বিষময় ফল আমরা দেখেছি। যুদ্ধ না করে ওদেরকে নানাভাবে তোমরা ইকোনমিক্যালি, সোশ্যালি, পলিটিক্যালি তাদেরকে কর্নার করো, আইসোলেট করো, এবং ওদের দেশের মানুষ যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষ, ওদেরকে খেপিয়ে তোলো এদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। ওরা যেটা চেয়েছে আর্মির বিরুদ্ধে, ওদের আর্মি, এবং নট অনলি দ্যাট, ওদের ব্যুরোক্র্যাট যারা আছে। এই যে বিলাওয়াল ভুট্টো, ওর বক্তব্য দেখলাম আমি টিভিতে, অসভ্য। আমি তো ভাবতাম ও মনে হয় কিছুটা মার্জিত উচিত। সেদিন দেখলাম ও বলছে যে সিন্ধু নদীর জল যে ওরা বন্ধ করে দেবে, বলছে সিন্ধু নদীতে ওদের ইন্ডিয়ানদের রক্তস্রোত ভেসে আসবে। আমরা এমন কিছু করব যে শুধু জল না, সিন্ধুতে ওদের রক্ত গঙ্গা বইয়ে আমাদের ক্ষেত ফসল হবে। তাদের পেট চালানোর জন্য তো এটাই সম্বল, এই বক্তব্যগুলোই তাদের সম্বল। হ্যাঁ, এই জন্যই তো বলছি যে তারা রাজনীতি করে, এবং ওই দেশের মানুষজনকে এটা বোঝাতে হবে যে তোমাদের যারা বুর্জোয়া বা যারা এখানে আছে, যারা বসে, তাদেরকে, এবং সরকার মানে ওই আর্মির বিরুদ্ধে তোমরা যাও, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো। ওকে, আমরা আমাদের ইন্ডিয়ানদের কাজ হবে এটা। ঠিক, অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, খুব বেশি সময় নেই। যখন পাকিস্তান আর ভারতের মধ্যে এই ধরনের একটা উত্তেজনা মানে সৃষ্টি হয়েছে, এবং পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদীরা যখন পেহেলগাঁও এই ধরনের হামলা করেছে, তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আরেকটি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থেকে এই ধরনের বক্তব্য শুনছি যে পাকিস্তানকে যদি ভারত হামলা করে, তাহলে আমরা সেভেন সিস্টারকে দখল করে নেব চীনের সহযোগিতায়। এটা কি ওই ছোট বাচ্চাদের মতো কাহিনী বলে মনে হচ্ছে আপনাদের, বা বাচ্চাদের ইচ্ছে বলে মনে হচ্ছে? লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এইরকমই ওনাদের অবস্থা হচ্ছে, ওদের কোনো আইডিয়া নেই। নাকি উত্তর পূর্ব ভারত নিয়ে দুঃস্বপ্ন দেখছে বাংলাদেশের একাংশ নাগরিক, অবশ্যই বলবো সেখানে। এবং এই কথাগুলো যারা বলছে, এই প্রসঙ্গে আমি বলে রাখি, এই কথাগুলো কারা বলছে? এই কথাগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা, এই সাধারণ মানুষের দলে এরা পড়ে না, এরা ওই পাকিস্তানের বীজ, এরা ওই বাংলাদেশ থেকে ৭১ যুদ্ধ যারা চায়নি, ওরাই এই কথাগুলি বলছে। ওরা এখন পাকিস্তানের পক্ষে আছে, কিন্তু কমন বাংলাদেশি যারা পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের যে মানুষগুলো, ওরা কিন্তু এটা চাইছে না। ওরা চাইছে ভারত ছিল দেখেই আমরা এখন স্বাধীনভাবে কথা বলছি। রাজাকাররাই এই কথাগুলো বলছে। হ্যাঁ, একদম রাজাকারাই বলছে। তবে এটার সঙ্গে একটা কি, ইউনূস কিন্তু আবার এটাকে সাপোর্ট করেনি। না, ইউনূস এর থেকে পাশ কাটিয়ে গেছে, বলেছে ওরা ব্যক্তিগত বক্তব্য বলেছেন, এটা সরকারের বক্তব্য বলেন। কিন্তু ইউনূস না বললেও, কারণ ইউনূসের যে বক্তব্য রেখেছিলেন সেটারই তো প্রতিফলন আমরা দেখলাম ওনার মুখে। ইউনূসও তো চীনে গিয়ে বলেছিলেন যে আমরা এখানে ব্যবসার জন্য, ওকে কথা চেঞ্জ করতে হচ্ছে। দেখুন, এই পাকিস্তানের আর্মির যে অবস্থান, পাকিস্তানের সরকারের যা অবস্থান, দুটোই ইকোনমিক খুব বাজে অবস্থা। বাংলাদেশেরও সেম অবস্থা। ওরা নিজেদের অস্তিত্ব বাঁচাতে গিয়ে ওরা এরকম ডায়ালগ ছাড়া আর কোনো অপশন নেই। এটা আমি অন্তত এগুলোতে যত বেশি ইম্পর্টেন্স দিতে রাজি নেই। আমি শুধু একটাই বিশেষ করে জনগণের কাছে এপিল রাখবো যে আপনারা সচেতন থাকবেন, যুদ্ধ চিৎকার চেঁচামেচি শুধু নিজেদের ভিতরে করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আমাদের বিশেষ করে বিরোধী দল যারা আছে ওদেরকে বলবো যে তোমরা সরকারের সাথে থাকো, এবং সরকারকেও বলবো তোমরা বিরোধী দলও তোমাদের সাথে মানে ডিসিশন মেকিং এ তুমি ইনভলভ করো, যাতে ইউনাইটেডলি জিনিসটা, এটা একটা ইস্যু, এমন একটা ইস্যু যেটা নিয়ে মানে কোনো ডিভিশন হয় না। আরো ইন্টারেস্টিং কি, আমরা যদি আগের যে প্রিভিয়াস হিস্ট্রি দেখি, জনগণ কি চায় এটা পরিষ্কার। জনগণকে মিসগাইড করে সাময়িকভাবে কিছু বেনিফিট নেওয়া যায়, বেশি বেনিফিট নেওয়া যায় না। সুতরাং বুদ্ধি মানে জনগণ জানে কে কি কাজ করছে, কিভাবে করছে। জনগণ জানে যে কোথায় ওদেরকে মানে কাকে মানে কে কিভাবে ভালোভাবে কাজ করতে পারে। হ্যাঁ, ওইভাবেই ওরা কিন্তু সরকার নির্বাচন করে কিন্তু। এবং এই জায়গাটা দাঁড়িয়ে আমি আরেকটা কথা অবশ্যই বলবো এখানে, যে আগের থেকে যদি শিক্ষা না নেয়, আগে আমি এরকম দেখেছি উল্টাপাল্টা এই বিবৃতি দিয়ে বয়ানবাজি যেটাকে বলে, বয়ানবাজি করে কিন্তু পলিটিক্যালি কিন্তু লুজার হয়েছে। কিন্তু আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এই বয়ানবাজি থেকে নিজেদেরকে বিরত থাকবে। বয়ানবাজি ভারতের সরকার বা জনগণ কেউ পছন্দ করে না। সাময়িকভাবে দু একটা হাততালি দিতে পারে, কিন্তু বয়ানবাজি পছন্দ করবে না।
তো আমি অন্তত বিরোধী দলকে বলবো যে সরকারের পাশে থাকবে, সরকার বিরোধীকে তোমরা সাথে ঠিক, আভ্যন্তরীণ রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু দেশ পাকিস্তানের ক্ষেত্রে যুদ্ধে না গিয়ে ভাতে মারার রাজনীতি, যেটা হাতে না মারে ভাতে মারার যে রাজনীতি সরকার নিচ্ছে অলরেডি, এটাকেই আরো বুদ্ধি সহকারে আরো ভাবে করবে। ইন্ডিয়া এখন যথেষ্ট শক্তিশালী বুদ্ধিমান কান্ট্রি, হ্যাঁ, ওই জায়গাতে সবাই এটা সাপোর্টে থাকে, অবজার্ভ করা, সরকারকে উস্কে দেওয়া না, যারে যুদ্ধ করো যুদ্ধ করো, অনেকের আবার টার্গেট আছে যে যুদ্ধ তো হলো না, কি হলো, ভয় পেয়ে গেছে, এইরকমের টেম্পটেড, মানে সামাজিক, বিশেষ করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক যেসব কথাবার্তা বা যেসব পোস্টগুলো থাকে সেগুলো থেকে বিরত থাকা। এবং এই প্রসঙ্গে আমি বলি, ভারতবর্ষের মানুষ যুদ্ধ চাইছে না, কিন্তু ভারতবর্ষের কমন মানুষও যুদ্ধ চাইছে না। ভারতবর্ষের মানুষ একটা জিনিস কিন্তু চাইছে, সেটা হচ্ছে এই যে 4 জন সন্ত্রাসবাদী, যেটা রেগুলার নিউজে আমরা দেখছি যে এই সন্ত্রাসবাদী কিন্তু এখনো পাকিস্তান যেতে পারেনি, ওরা কাশ্মীরের মধ্যেই আটকে আছে, কোনো না কোনোখানে, কোনো না কোনো গোপন ডেরায় তারা রয়ে গেছে। এবং গতকালকে নিউজটা আমি দেখলাম যে ওদেরকে পাকিস্তানে, আমাদের কাশ্মীরেরই কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত যারা, তারা ওদেরকে খাবারও সাপ্লাই করছে, এটা আমাদের গোয়েন্দা সংস্থার কাছে খবর চলে এসেছে। তাহলে এই খবর যখন, এবং বলছে যে ওই পাকিস্তানি যে 4 জন এসে ঢুকেছে, ওদের নাকি কাশ্মীরটা হাতের তালুর মতো ওদের কাছে চেনা, তো কোনখানে কোন বাংকার টাঙ্কার সব থাকে জঙ্গলের ভেতরে টেতরে ওরা রয়ে গেছে। ভারতবর্ষের মানুষ এখন ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে চাইছে যুদ্ধ টুদ্ধ পরে তোমরা ওই 4 জনকে ধরে শাস্তি দাও, তাদেরকে আটক করে। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যদি ওই 4 জনকে এখন ধরে ফেলতে পারে, ধরে এবার শুট আউট, একদম সোজা কথা, শুট আউট করে দিলে ভারতবর্ষের নাগরিক শান্ত হয়ে যাবে। ভারতবর্ষের নাগরিকের মনে যে সেন্টিমেন্ট, আমরা কিছুদিন আগে আমরা যে এখানে যেতাম, এই যে আমরা আমবাসা এসব জায়গাতে, একটু ভিতরে গেলে মানে সিকিউরিটি বাইরে থেকে যতটা ইজি মনে হয়, অনেক কঠিন। আর যে জায়গাতে প্রচন্ড ঘন জঙ্গল এরিয়া, মানে এখানেও আমরা যে যেতাম, আমাদের বলতো যে ওটা একটু ভিতরে গেলে আপনি কিভাবে এসছেন, আরো ভিতরে আছে কিন্তু, মানে এই যে মানে আমরা পুলিশ ফোর্স কিন্তু প্রচুর আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি এটা যে ফুল প্রুফ যে করা, দিস ইজ নট সো ইজি, এটা প্র্যাকটিক্যালি নট পসিবল। সেটা তো ডেফিনেটলি, কিন্তু তবে অবশ্যই এখন দেশ চাইছে, দেশবাসী চাইছে এই মুহূর্তে পেহেলগাঁও হামলার বদলা অবশ্যই নিতে হবে। সেটা কিভাবে হবে সেটা আগামী দিনে অবশ্যই দেখা যাবে, তবে ভারত পদক্ষেপ নিচ্ছে, এটা দেশবাসী দেখছে। অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে, আজ সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে, আপনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। দর্শক বন্ধুরা, দেশ সবার আগে, দেশের ওপর বিপদ মানে সবার উপর বিপদ। তাই দেশের অভ্যন্তরে যতই মতবিরোধ থাকুক না কেন, পাকিস্তানকে শাস্তি দিতে দেশের সব রাজনৈতিক দল সরকারকে নিঃশর্ত সমর্থন করেছে। তাই এখন সব আলোচনা যেখানে শুরু হয়, ঘুরে ফিরে যেন একই জায়গায় এসে থামে, সে একই প্রশ্নে, ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে? পেহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান কি একটা যোগ্য শিক্ষা পাবে এবার? যদিও বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থাগুলো উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের দিকে পরিচালিত করার চেষ্টা করছে, তারপরেও কখন কি হবে তা নিয়ে উদ্বিগ্ন দেশের জনতা। সবকিছু অবশ্যই খবর রাখার চেষ্টা করছি আমরা, তাই আপনারা সব খবর এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।